তাহলে জলশ্বাসটা আবার বাড়ার সম্ভাবনা আছে এবং বাতাসটাও আর একটু বাড়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা এখন তো আমরা আতঙ্ক ভিতরে আছি এবং সামনের দিকে যে আতঙ্ক আমাদের কাটারে আতঙ্ক কিছুটা বাড়ারও সম্ভাবনা আছে। এই হইলে আমাদের বর্তমান সর্বশেষ অবস্থা। এবং 1 থেকে 2 ঘন্টার ভিতরে যখন মূল অংশে এলাকা অতিক্রম করবো বলে এরপর থেকে টোটাল এরিয়াটা বাংলাদেশে অতিক্রম করবে 3 থেকে 5 ঘন্টার মধ্যে। আসলে আমরা সারা রাত্রেই আমরা আসলে আশঙ্কার মধ্যে থাকব। এটা অতিক্রম করার পরও আমরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সারা বাংলাদেশে। সুতরাং এই বাংলাদেশে সেটাও একটা দুর্যোগের মধ্যে পড়ে। সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে, পৌরসভা বিভিন্ন সিটি কর্পোরেশনগুলি জলাবদ্ধতা হবে, রাস্তাঘাট ট্রাফিক জ্যামের সৃষ্টি হবে, বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের মতো বিভিন্ন কারণ ঘটতে পারে। এবং বিশেষ করে এই পাহাড়গুলিতে যেসব আমাদের ল্যান্ডস্লাইডের হওয়ার সমূহ সম্ভাবনা আছে এবং এগুলিকে লক্ষ্য করে আমরা ফায়ার সার্ভিস, আমাদের সেনাবাহিনী, কোস্টগার্ড এগুলো আমরা সবাই কাজ করতেছি। এবং যেহেতু বর্তমানে আমরা দুর্যোগ চলমান দুর্যোগের অবস্থা বর্তমানে মধ্যে আমরা বসবাস করতেছি এবং সাথে সাথে দুর্যোগ পরবর্তী যে আমরা যেগুলি ইতিমধ্যে আমরা সমস্ত দুর্যোগের মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলি আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি। এবং বাড়তি কী লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে এবং আমাদের মহাখালী যে আমাদের যেখান থেকে সারা বাংলাদেশে আমাদের এই যে জিনিসগুলি ডিস্ট্রিবিউট হয় সেখানে আমাদের ডিজির নেতৃত্বে কাজ চলতেছে। আমি আপনাদের সাথে কথা বলার পরেই আমি মহাখালী যাব এবং আমাদের এই বন্যা পরবর্তী আমাদের কী কী কার্যক্রম নেওয়া যায় এবং সেই জন্য আমরা রাতের মধ্যে পরিপালন করে পরবর্তী ধাপে আমাদের যেগুলি আমরা আগে থেকে পরিকল্পনা করে রেখেছি তারপরেও কোথাও কোনো যদি আমাদের যোগাযোগের কারণে কোথাও কোনো সমস্যা থাকে সেগুলো আমরা ওভারকাম করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে আমরা ভোরবেলা 11টার সময় ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করেছি। বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি তারা এসেছে এবং সবাই যার যার দায়িত্ব যার যেখানে দায়িত্ব সেটা সমন্বিতভাবে করতেছে। ইতিমধ্যে আমি সেই মিটিংয়ের পরে আমরা রেড ক্রসের কাছে বসছি। রেড ক্রসের একটা বড় অবকাঠামো এবং তাদের মানব সম্পদ স্বেচ্ছাসেবীরা এর সাথে জড়িত। ইতিমধ্যে আমি স্বেচ্ছাসেবীর সাথে কথা বলছি, তারা তাদের সমস্ত সক্ষমতা নিয়ে তারা কাজ করতেছে এবং তারাও মানুষের কাছে বিভিন্ন ধরনের সাহায্য, শুকনা খাবার, কাপড় চোপড় রেড ক্রসের যে মজুদ আছে তারা ইতিমধ্যে সেটা প্রত্যন্ত অঞ্চলে সন্ধ্যার পরে রওনা দিয়েছে এবং সেভাবে তারা কাজ করতেছে। এরপর আমরা সিপিবির সাথে সন্ধ্যার পরে আমরা সিপিবির সাথে কথা বলছি। আমাদের যে প্রায় 80,000 যে স্বেচ্ছাসেবক যারা মাঠে আছে তারা মাঠে কাজ করতেছে। এক কথায় এবার আমরা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং আমরা মন্ত্রণালয়, আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং আমাদের যে সামরিক বেসামরিক বাহিনীগুলি আছে, কোস্টগার্ড আছে, সবাই আমরা সমন্বিতভাবেই একটা পরিকল্পিতভাবে আমরা কাজগুলি ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি। এবং আমরা যে প্রশংসার সাথে বিগত আমাদের দুর্যোগগুলি মোকাবেলা করেছি সেটাও আমরা বর্তমানে সেভাবে আমরা কাজ করতেছি। আশা করতেছি আমরা সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে যাতে এটা মোকাবেলা করে আমরা দেশের সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে আছি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই এই টোটাল জিনিসটা তিনি মনিটরিং করতেছেন, নিয়মিত আমাদের সাথে তার যোগাযোগ আছে এবং আমরা আমাদের কাছ থেকে তিনি তথ্যপত্র নিচ্ছেন এবং যথাযথ তার পরামর্শ নিয়ে সমস্ত শক্তি সমন্বিতভাবে বর্তমানে কাজ করতেছে। এই হলো আমাদের সর্বশেষ অবস্থা। আপনারা জানেন যে আমরা দুপুর পর্যন্ত আমরা বলেছি প্রায় 8 লক্ষ লোকের আশ্রয় কেন্দ্রে আমরা যখন পৌঁছেছে এবং আপনারা জানেন সন্ধ্যার ভিতরে সমস্ত মানুষ ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্রে পৌঁছে গেছে এবং আমরা এটুকু আশ্বস্ত করতে চাই আমরা প্রায় 9,000 যে আশ্রয় কেন্দ্র আছে এটা ওই উপকূলীয় মানুষের আশ্রয়ের জন্য যথেষ্ট। এরপরও যদি মানুষের প্রয়োজন হয় আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমরা প্রস্তুত রেখেছি। সুতরাং আশ্রয় কেন্দ্রের
যে সক্ষমতা সেটা আমাদের পরিপূর্ণ রয়েছে। আর আশ্রয় কেন্দ্রগুলিকে খাবার, শুকনো খাবার, পানি এবং আমার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন রকম যে জিনিস যেগুলো আমরা সাধারণত সবসময় দিয়ে থাকি, সেগুলিতে আপনারা জানেন যে আমরা একদিন আগে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমাদের এগুলি পৌঁছে গেছে। এবং বন্যা পরবর্তীতে আমাদের যে কাজগুলি করণীয় সেই কাজগুলি আমরা এখন ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এবং বন্যা পরবর্তী যেখানে মানুষের ঘর নাই, টিন নাই, বাড়ি নাই, রাস্তাঘাটগুলি যেখানে নষ্ট হচ্ছে, যেখানে অবদার ভেরিবাদগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলিকে আমরা দ্রুততার সাথে এগুলো কোথাও এগুলো আমাদেরকে এগুলো মূল্যায়ন করে স্ব মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা রিপোর্ট এনে এগুলো যাতে খুব দ্রুততার সাথে ক্ষতিগ্রস্ত লোকগুলির যাতে সমস্যাগুলির সমাধান হয়ে যায়, সেই জন্য সমস্ত মন্ত্রণালয়গুলি ঐক্যবদ্ধভাবে কাজ করতেছে। এখন আমরা হয়তো 2 জনের কথা শুনছি, এর ভিতরে একজনই আমার এলাকা। তো আপনারা জানেন যে আমি দুর্যোগের মধ্যে বেড়ে ওঠা একজন মানুষ, এবং সাগর পারে আমার বাড়ির পরে আর কোনো স্থলভাগ নাই। এবং আমি 65 সালে এবং 70 সালে দুর্যোগে ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষতিগ্রস্ত লোক ছিলাম। সুতরাং আমার এলাকায় এবার দেন খেপুপাড়া যে এলাকাটা আপনারা দেখেছেন বারবার, যে এলাকাকে টার্গেট করে এই ঝড়টা আসলো, সেটা আমার নিজের এলাকা। এবং আমার প্রতিনিয়ত ওইখানে প্রতিটা মানুষের যোগাযোগ আছে, এবং ওই এলাকাটি এবং অন্য এলাকার সাথে ওই এলাকাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং দুপুরের পর থেকেই সেখানে প্লাবিত হয়েছে। এবং আপনারা জানেন রাঙ্গাবালি একটা এলাকা যেটা একদম স্থলভাগ থেকে বিচ্ছিন্ন এলাকা, সেখানে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক ঝড় হলে যোগাযোগ ব্যবস্থা সেখানে কঠিন। তারপরে আমি আমাদের পায়রা পোর্ট চেয়ারম্যানের সাথে কথা বলেছি দুপুর থেকে। তারা ওখানে যে কোনো প্রয়োজনে নৌবাহিনীর এবং আমাদের পায়রা পোর্টের সমস্ত রেস্কিউ যানগুলি তৈরি হয়ে আছে, যে কোনো প্রয়োজনে তারা সাহায্যের জন্য তারা তৈরি হয়ে আছে। সুতরাং এক কথায় আমরা আসলে আপনারা দেখছেন যে আমরা খুব সমন্বিতভাবে পরিকল্পিতভাবে গত 3-4 দিন ধরে কাজ করতেছি, এবং যার জন্য আমরা আশা করি যে সবচেয়ে কম ক্ষতির মধ্যে দিয়ে আমরা এই সমস্যাটাকে উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ।